দেশীয় রাজনীতিতে এই সময়টি আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে 20 বছর আগে কখনো কখনো দেখা দিয়েছে। কেউ কেউ বলতে পারেন যে এই পরিস্থিতিতে যারা কেন্দ্রের সরকারে বসবেন, সরকারে যারা আসীন হবেন এবং কেন্দ্রীয় সরকার হিসেবে যারা প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন, তার আগে থেকে একেবারে পরে পর্যন্ত জোর আলোচনা চলবে কখন সরকার ভেঙে যায়, কখন সেখানে সরকার থেকে কেউ বেরিয়ে আসে। এবং যে কোনো একজন সরকারকে বাইরে থেকে সমর্থন করা যেমন একটি রাজনৈতিক দল বা একটা টিমের লক্ষ্য, দৃষ্টিভঙ্গি, উদ্দেশ্য হতে পারে, তার পাশাপাশি কোনোটি দল সরকারে যাওয়ার সিদ্ধান্ত তার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে, বাইরে থেকেও সমর্থন দিতে পারে। এবং এই যাবৎকাল পর্যন্ত বেশ কয়েকবার লোকসভার নির্বাচনে কোনো রাজনৈতিক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এটা আজ নয়, তার আগেও বহুবার হয়েছে। 2014 এবং 2019 বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং ওই সময় বিজেপির টিম এনডিএ তারা যথেষ্ট সংখ্যক আসন পেয়ে অন্তত এই ঝুঁকিপূর্ণ শব্দটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টাই শুধু করেননি, তারা প্রমাণ করেছেন তারা এককভাবে রয়েছেন। সুতরাং কেউ যদি বাইরে থেকে চাপ সৃষ্টিও করে তাতে অন্তত সমস্যার হবে না, সরকার ভাঙবে না, বারবার প্রধানমন্ত্রী হবেন না, বারবার প্রধানমন্ত্রী পরিবর্তন হতে হবে, এই ঝুঁকিটা তখন ছিল না। এখন প্রশ্ন হলো যে এই সময়ের মধ্যে কিছুক্ষণ আগে জাতীয় রাজনীতিতে অবশ্যই আপনি মতন করে আপনি হয়তো সেটা জেনেও গেছেন বা আমরা আমাদের মাধ্যমে সেটা তুলে ধরেছি যে বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাষ্ট্রপতির কাছে গেছেন এবং তিনি এই সময় পর্যন্ত যে দায়িত্ব পালন করেছেন তার পদ থেকে তিনি পদত্যাগ করেছেন, এটাই স্বাভাবিক নিয়ম। তারপর তাকে সরকার গড়ার জন্য আহ্বান নিঃসন্দেহে করা হবে, কারণ তিনি বা তার টিম, এই বিজেপি টিম এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে। তার টিম এনডিএ সেখানে সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী হিসাবে যদি নরেন্দ্র মোদী শপথ নেন, শপথ নেওয়ার পর সরকারে যে তারা আছেন এবং সেটা প্রমাণ করতে হবে সংসদে, তখন সেখানে আসন সংখ্যা যে রয়েছে তার শক্তি সেটা তারা প্রমাণ করবেন, তখন সরকার থাকবে, তাতে আর কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, জাতীয় রাজনীতিতে কয়েকটি নাম নিয়ে যথেষ্ট আলোচনা হয়, আপনারা আরও বেশি করে আলোচনা করেন। তারা তো দুজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সঙ্গে খুশ মেজাজে কথা বলতেন। যতটুকু ফটো সেশনে বৈঠকের নির্যাস কি সে নিয়ে বিচার বিশ্লেষণ চলবে, আপনারা কথা বলবেন, কিন্তু যে যতটুকু সময়ের মধ্যে সংবাদ মাধ্যম সে ছবি তুলতে পেরেছে ততক্ষণ পর্যন্ত বলা যেতে পারে সব কিছু ঠিক। এবং তারপরের ছবি, ফটো সেশনের যে দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি সেটা যেমন আলোচ্য বিষয়, তার পাশাপাশি ইন্ডিয়া তারাও তাদের মতন করে বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে কাকে কাকে বার্তা দেওয়া হবে, কাকে কাকে ফোন করা হবে, কার কাছ থেকে নানা তথ্য সেখানে সংগ্রহ করা হবে। কেউ কেউ বলছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য নীতিশ কুমারকেও নাকি ফোন করতে পারে বা নীতিশ কুমারকে নাকি ইন্ডিয়া টিম সেখানে দায়িত্ব দিতে পারে বা প্রস্তাব রাখতে পারে। সেদিক থেকে হয়তো আলোচনা থাকবে, আপনার মতন করে আপনি ব্যাখ্যা করবেন। কেউ কেউ বলছিলেন যে কয়েকজন সেখানে আছেন দেশীয় রাজনীতিতে, তারা বারবার প্রমাণ করেছেন যে তারা যে কোনো সরকারে তারা যেতে পারেন, ওই বাইরে থেকে সমর্থন করা কিংবা সরকারে যাওয়া, সেটা এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বারবার সেখানে ধরা পড়েছে। হয়তো আজ থেকে 15 বছর আগেও তো সেই কথা ছিল। যারা এই সময়ের মধ্যে বহু চর্চিত নাম হিসেবে বামেরা আছেন, তারাও তো সেই বাইরে থেকে সমর্থন করা, সরকারে না যাওয়া, আবার সরকার টিকিয়ে রাখার ক্ষেত্রে সমর্থন করা, এই কথাগুলো ছিল। নমস্কার, কি বলছেন? হ্যালো হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনি বিকল্প সাউন্ড বন্ধ করুন, তারপর কথা বলুন। এবার কথা বলুন। হ্যালো হ্যালো, কথা বলুন। আপনাদের আজকে যে টাইটেলটি খুবই সুন্দর, যে ঝুঁকিপূর্ণ একটি সরকার তৈরি হয়েছে কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এতদিন বলেছিল নীতিশের হাত ধরবে না, সেই বিজেপি আজকে গিয়ে নীতিশকে ধরতে হলো। কিন্তু
মানে এটি বোঝা যাচ্ছে যে ভারতবর্ষে যে ডেমোক্রেসিকে শেষ করার জন্য বিজেপি একটা টাইমে লেগে পড়েছিল, আজকে সেটিকে বাঁচানোর জন্য ভারতের 140 কোটি ভারতবাসী কাজ করেছে এবং সেটিতে সক্ষম। আজকে ইন্ডিয়া জোট সরকার তৈরি করতে পারেনি, তারপরে যে পজিশনে আজকে ইন্ডিয়া জোট আছে সেটি অত্যন্ত একটি ভালো এবং স্ট্রং এজ এন অপোজিশন। এটি আমার মন্তব্য। অবশ্যই। এবং এই সময় শুধু নয়, আজ থেকে 15 বছর 20 বছর আগে বারবার সে কথাটি আসতো। আমি শুরুতে বলছিলাম কখন সরকার ভেঙে যায়, কখন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, একটা সময় ভারতীয় রাজনীতিতে সেটা খুব গুরুত্বপূর্ণ এক কথা ছিল এবং আপনারাও অনেকে দেখেছেন। প্রয়াত অনেক প্রধানমন্ত্রী আছেন, তারাও সেই দায়িত্ব পালন করেছেন খুব কম সময়ের জন্য, মানে বলতে পারেন 5 বছর পূর্ণ না করতে প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। এমন কয়েকটি বিষয় যখন আপনাদের কাছে তুলে ধরি তখন অনেকেই বলবেন যেটা গণতন্ত্রের একটা দিক। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। তো আপনারা ক্যাপ্টেন দিচ্ছেন কেন্দ্রের ঝুঁকিপূর্ণ সরকার, ঠিকই লেখছেন সরকারটা ঝুঁকিপূর্ণ। দেখেন ভারতবর্ষের যে লোক ভোট দিলাম আমরা, 100-র ভিতরে 80% 90% লোক চায় এনডিএ সরকার যাতে গঠন না হয়। সবাই চায় একটা ধর্ম নিরপেক্ষ একটা সরকার গঠন হইতো। এটার ভিতরে জাত ভেদ, হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদী যাতে না থাকে, সবাই যাতে একটা মতাদর্শ করতে পারে, এই সরকারটা চায়। কিন্তু মোদীর যে নরেন্দ্র মোদীর যে সরকারটা, এই সরকারটা চায় না, 80 থেকে 90% লোকে চায় না। তো আমরাও চাই ইন্ডিয়া জোটের পক্ষে রায় দিতাম চাই, কিন্তু মনে হয় না হইব। নীতিশ কুমার আর যে চন্দ্রবাবু নাইডু যাইবই মনে হয় ইন্ডিয়া জোটের লোকে, এনডি জোটের লোকে। কিন্তু ভারতবর্ষের লোকে চায় 80 থেকে 90% লোকে চায় যাতে ইন্ডিয়া জোটের পক্ষে যাইতো। এটাই দাদা, নমস্কার। আমি এ জায়গা থেকে আপনাদের সবাইকে আরো একবার নিশ্চিত করে বলছি, আমরা একেবারে নিশ্চিত করে বলিনি যে তারা তাদের সঙ্গে আছে, তারা তাদের সঙ্গে যাবে। আমরা কেউই নিশ্চিত করিনি। এবং আমাদের মাধ্যম থেকে যে কয়েকটি বিষয় সেখানে তুলে ধরা হচ্ছে, আপনারা দেখতে দুটো ছবি সেখানে, একেবারে ইন্ডিয়া বনাম এনডিএ, এনডিএ বনাম ইন্ডিয়া। গোটা দেশে এখন এই নাম, কারণ চর্চিত বিষয় হচ্ছে কেন্দ্রের সরকার। কেউ কেউ বলছিলেন যে যারা রয়েছেন আজ বলতে পারেন রাজ্যের ক্ষেত্রে যারা নেতৃত্ব রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, তারা তাদের মতন করে কথা বলছেন, তারা তাদের মতন করে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন। তবে আমরা এতটুকু বলি, এই সময় পর্যন্ত আপনার কাছে বা আপনাদের কাছে একটা বিষয় আমরা নিশ্চিত করে বলতে পারি, বিজেপি শিবির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি শপথ গ্রহণ করছেন এবং এই সময়ের মধ্যে কেন্দ্রে এনডিএ সরকার হচ্ছে, সরকারের দায়িত্ব নেওয়া হচ্ছে, সরকারের শপথ গ্রহণ হচ্ছে, এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু এবার প্রশ্ন হলো পরের বিষয়টা কি হবে। আবার কেউ কেউ বলছেন যে যখন এই সরকার গড়া হবে, যেহেতু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা বিজেপির নেই, তার জন্য সেই ঝুঁকিপূর্ণ বিষয়টা রয়েছে, কারণ কখন কে কোন অজুহাতে কোন তথ্য তুলে ধরে সরকার ছেড়ে দেওয়ার হুমকি দেবে। কারণ এই সময়ের মধ্যে আপনি বলতে পারেন যারা একেবারে তথ্যভিত্তিক যারা কথা বলছেন, আপনারা একবার মিলিয়ে দেখবেন এনডিএ ইন্ডিয়া যে সাংসদ সংখ্যা বা নির্বাচিত হয়েছে যেসব আসনগুলোতে, তার নিরিখে যদি বিচার করা হয় মনে হবে যে এদিক সেদিক হতে পারে 20 থেকে 22 জনের ঘুরে যাওয়ার মধ্যে। আমি এতটুকু বলছি, 20 থেকে 22 জন বা তার বেশি সংখ্যায় হতে পারে। একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। কেন্দ্রে ঝুঁকিপূর্ণ সরকার গঠন হবে, কারণ যে আমরা আপনারাও আলোচনা করছেন, কারণ এই যে সরকারটা হবে কিন্তু সেটা বেশি দিনের সরকার হবে না। যাই হোক সেটা হলে ভালো, কারণ নরেন্দ্র মোদীও বেশি লাফালাফি করতে পারবে না, সারা ভারতবর্ষের মানুষের সাথেও বেশি প্রতারণা করতে পারবে না, এনআরসি নিয়ে কথা বলতে পারবে না, ইপিএ নিয়ে কথা বলতে পারবে না। এবার যদি আমরা যারা রয়েছে এনডিএর সাথে, তারা যদি বেকারের সাথে কথা বলে সেটা আমরা আগামী দিন বুঝবো। কারণ সরকারটা বেশি চিন্তা করে, কারণ নীতিশ কুমার হইলে পাল্টি কুমারকে, সে আবার পাল্টে যেতে পারেন, এর অনেক ইতিহাস আছে ভারতবর্ষের মাধ্যমে। যাই হোক, সরকার এনডিএ সরকার গঠন শপথ গ্রহণ হোক, সেটা আমরা চাই। কারণ মানুষ চেয়েছিল না যে এনডিএ, চেয়েছিল ইন্ডিয়া জোটকে, কিন্তু আসলে ভারতবর্ষে ইন্ডিয়া জোট আসতে পারেনি তাদের
মার্জিনে যেতে পারেনি, জোটেরও সংখ্যাগরিষ্ঠতা যাতে যেতে পারেনি। কারণ আসলে মানুষ ভারতবর্ষের মানুষের প্রতি আস্থা রেখেছে। রাহুল গান্ধী বলেছে, কিন্তু রাহুল গান্ধী যে ভারতবর্ষের জনগণের সাথে অনেক কথা বলেছিল, কত লক্ষ চাকরি সরকার গঠনের সাথে সাথে কিন্তু বেকারের কর্মসংস্থান করবে, কিন্তু আসলে মানুষ সেদিকে গেল না। কিন্তু বিজেপিকে আবার 240টা সিট দিল এবং এনডিএ যারা জোটে রয়েছেন তারা 292 হয়ে গেল। যাই হোক, সরকার গঠন করো, ভারতবর্ষ সুন্দরভাবে চলুক। কিন্তু যে বিজেপি যে 10 বছর যেভাবে ভারতবর্ষটাকে নাচিয়েছে, কিন্তু সেই নাচাটা আগামী দিন নাচতে পারবে না। সেটা ভারতবর্ষে মানুষ দেখবে, আমরাও দেখবো, সেটাই আমরা আশাবাদী। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো। এবং যারা বারবার দেশীয় রাজনীতিতে বারবার প্রমাণ করেছেন, যেসব রাজনৈতিক দলের নেতারা বলতে পারেন সর্বাধিনায়করা, তারা যারা প্রমাণ করেছেন যে তারা যে কোনো দলের সঙ্গে গিয়ে সরকারে যেতে পারেন, আবার সেই দল ছেড়ে এসে সরকারটাকে ভেঙে দিতে পারেন, তারাই এখন নির্ণায়ক শক্তি হবেন কিনা দেশীয় রাজনীতিতে, সেটা সবচেয়ে বড় প্রশ্ন, যেমন চর্চার বিষয় তেমন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছিলাম ঝুঁকিপূর্ণ সরকার কেন্দ্রে তো যে বিষয় নিয়ে আজ কথা বলছেন, আলোকপাত করছেন, অ্যাকচুয়ালি দেখেন আজকে বিকালবেলা এনডিএর যে এনডিএর যে দলগুলি রয়েছে, বিজেপি সহ নীতিশ কুমারের দল রয়েছে, চন্দ্রবাবু নাইডুর দল রয়েছে, ওনারা মিটিং করলো এবং ওনারা সিদ্ধান্ত করলো যে ওনারা সবাই মিলে বিজেপিকে সাপোর্ট করবে এবং সবাই বিজেপির সঙ্গে রয়েছেন। এবং সঙ্গে সঙ্গে ওনারা লিখিত দিলেন যে ওনারা এনডিএ অ্যালায়েন্সের সঙ্গে রয়েছেন এবং সম্ভবত রাষ্ট্রপতির কাছে ওনারা ওনাদের পত্র প্রেরণ করেছেন, মানে মোদী সহ। অন্যদিকে দেখলাম ইন্ডিয়া যে জোট রয়েছে, ওখানের মধ্যে ইন্ডিয়া জোটের সমস্ত দল, কংগ্রেস সহ এখানে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব থেকে শুরু করে তেজস্বী মৌদ থেকে শুরু করে আমাদের কলকাতার যিনি রয়েছেন তৃণমূলের, ওনারাও যোগদান করেন। আপনি আবার চেষ্টা করবেন আপনার। নমস্কার, কে বলছেন? হ্যালো, এবং এটা তো প্রমাণ করে, বারবার সেটা প্রমাণ করা হয়েছে, যখন এই জোট নিয়ে আলোচনা হয়, আজ যাদেরকে নিয়ে ব্যাখ্যা করা হয়, যাদেরকে নিয়ে বলা যেতে পারে এই দল তাদের চাইছে, এই শিবির তাদের চাইছে, এই শিবির এই নেতাকে বলছেন, এই শিবির এই নেতাকে বলছেন। ঠিক আমি কয়েকটির কথা যদি বলি, আজ থেকে কয়েক মাস আগেও তো এই নামগুলো নিয়ে চরম বিরোধিতা করা হতো। কেউ কেউ বলছিলেন যে যারা সরকারে টিকিয়ে রাখার জন্য যারা যান, তারা যে কোনোভাবে প্রধানমন্ত্রী পরিবর্তন হোক, তারা সেটা চান। ভারতীয় রাজনীতিতে সেটা বারবার প্রমাণ হয়েছে। যারা সরকারে, আমি প্রথমেই বলছিলাম যে কেউ সরকারে যেতে পারেন, কেউ সরকারকে সমর্থন করতে পারেন। এখন প্রশ্ন হলো, সমর্থন করা, সরকারে যাওয়া দুটো এক মানসিকতার কিনা, এক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিংবা লক্ষ্য উদ্দেশ্য কিনা। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বনমালীপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার কথা শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ, শোনা যাচ্ছে, প্রত্যেকে শুনবেন আপনার কথা। আচ্ছা দাদা, আপনার কাছে আমি প্রথমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকটে একটু অনুরোধ করছি। কিছুক্ষণ আগে আপনাদের টিভিতে আমরা দেখতে পেলাম মা মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পান ভিক্ষা আবেদন করছে। দেখেন, পার্টি তো করতে পারে, আমরা ভারতবর্ষের মানুষ যে যার মতন করে পার্টি করি, কিন্তু ওনার বাড়ি ঘরটা আমরা দেখলাম কি অবস্থা করলো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনিও রাজ্যের ছেলে, আগরতলার ছেলে, হ্যাঁ, এইগুলো থেকে সবাইকে বিরত রাখতে বলুন। কারণ রাজ্যটাকে শান্তিতে রাখুন, তাহলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন। কারণ সরকার এসেছে, আপনারা বিপুল ভোটে জয়ী হয়েছেন, আপনাদেরকে বিপুল ভোটে জনগণ জয়ী করেছে। এবার ছাপ্পা ভোটে জয়ী করেন আর জনগণের দ্বারা জয়ী করেন, আপনারা জয়ী হয়েছেন। তো উপনির্বাচনে পেয়েছেন বিধানসভায়, লোকসভা পেয়েছেন 2 জন, তারপরে কেন রাজ্যের মানুষের প্রতি এই আক্রমণটা? কৈলাসহর দেখলাম, আপনি কৈলাব দেখলাম,
আরো বিভিন্ন জায়গায় এইগুলি বন্ধ করেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ। আপনাকে সবাই ভালো পায়, আপনি কিন্তু প্যারাশুট লিডারের মতো নয়। আপনাকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, আপনার প্রতি মানুষের ভালোবাসা আছে। হ্যাঁ, প্রতিটি মানুষের প্রতি আপনার দায়িত্ব। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী। যে কংগ্রেস করে তারও আপনি মুখ্যমন্ত্রী, যে সিপিএম করে, যে আমরা বাঙালি করে তারও মুখ্যমন্ত্রী আপনি। আপনি দয়া করে এগুলো থেকে আপনাদের কর্মীদের বিরত থাকতে বলুন, না হলে কিন্তু ভবিষ্যতে শুনেন, চিরদিন এবার তো দেখছেন আপনারা দিল্লিতে কত সিট পেয়েছেন, সেই চিন্তা করে মানুষকে মানুষের মতন চিনতে শিখুন। আপনাদের যে পৃষ্ঠা প্রমুখ আছে, যুব মোর্চা আছে, মন্ডল আছে, সবাইকে বলুন মানুষ মানুষের মতন করে, তাহলে মানুষ আপনাদের সঙ্গে থাকবে। মাইক জোর করে কারোকে সঙ্গে নেওয়া যায় না। মানুষকে বুঝিয়ে ভালোবাসার মাধ্যমে যা করতে পারবেন, কিন্তু আক্রমণ করে, মারপিট করে, বাড়িঘর ভেঙে সেইগুলো আপনারা তার মন নিতে পারবেন না কখনো। হয়তো ভয়ে আপনার সঙ্গে হাঁটবে। তারপরে রইল রাজ্যের বেকার অবস্থা। আশা করি আপনিও এদিকে নজর দিবেন, রাজ্যের বেকার পরিস্থিতিটা একটু ভালো করে দেখবেন। দেখেন, একটা সময় যে সরকার ছিল, কিন্তু সে যার যোগ্য অনুযায়ী এখন শিক্ষিত হয়েছে, অনেক মানুষ হয়েছে, কিন্তু বিগত সরকার মানুষের পেটে খাবার দিয়ে গেছিল। অনেক রেগার কাজ হয়েছে, টুয়েবের কাজ হয়েছে, এখন কিন্তু রেগার কাজ নেই, টুয়েবের কাজ নেই। হ্যাঁ, এগুলো আপনার কাছে আমাদের অনুরোধ। আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মানুষ সাথে সবাইকে বলুন, সবার কাছে যাতে যার কার বাড়িতে কি অসুবিধা আছে, কে কিভাবে চলে, তারপরে মানুষ কিন্তু আপনার সঙ্গে থাকবে। হিংসা করলে কখনো কিন্তু আপনি জনগণ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। এবং এটা তো বারবার প্রমাণ করতে হয়, বিজেপি সেটা প্রমাণ করতে পেরেছে, বা বিজেপির কাছেও সেটা অভিজ্ঞতা আছে। তার আগে যখন সরকার হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে যখন সরকার হলো, তখন কিন্তু এই কথাগুলো শোনা গেছে বারবার। 5 বছর পূর্ণ করতে পারেননি বিজেপির প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী। সেদিক থেকে তো সেই প্রশ্ন উঠেছে। তারপর যখন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পেরেছে বিজেপি, ঠিক তখনও এই কথাগুলো আলোচনায় ছিল, কিন্তু বাস্তবে ছিল না। কেউ আর তার যুক্তিতে কেউ যেতেন না, বা তাকে যুক্তি হিসাবে দাঁড় করাতেন না, কারণ তখন সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়েছে, প্রমাণ রেখেছে বিজেপি, শুধু এককভাবে বিজেপি, তার সঙ্গে এনডিএ টিম তো রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। সুনীল কুমার দাস। হ্যাঁ বলুন। আমরা মুক্তি পেয়ে গেলাম বিদেশির হাত থেকে। কারণ জানেন তো কেন আমি এই কথাটা বলছি? মোদিজির ব্রেন ওয়াশ যেভাবে আর্যরা শাসক, আর্য শাসক, ব্রাহ্মণ শাসকরা করছে, এটা আমরা ঠিক আমরা সোশ্যাল মিডিয়া প্রচার, আজকে এই ভারতবর্ষ মুক্তি পাইছে, মূল নিবাসী ভারত মূল নিবাসী রয়ে গেছে। নাহলে এই মোদিজিরা যেভাবে লোভ লালচে ফেলাইছিল ওনারে, এই আর্যর যেটা মোহন ভাগবত এই কয়েকদিন আগে ইন্টারভিউ দিতে, এখন আমাদের যে ডিএনএ সব ওনাদের সাথে মিলজুল আছে। কারণ ওরাও বুঝতে পারছে যে বিজেপির হাল অবস্থা খারাপ। এই মোহন ভাগবত কিন্তু আসলে ভারতীয় না, এই কথাটা আমরা জোর দেওয়া বলছি। কারণ সে তার পরিচালনায় এই বিজেপি পার্টিটা চলছে। তাইলে আজকে যদি বিজেপির সংখ্যাগরিষ্ঠ হইতো, যেটা আপনার সাথে আমরা বারবার আমি প্রতিদিন বলছিলাম, যদি বিজেপি হাতে যায় তাহলে আমরা এই ভারতবর্ষ আমরা পরাধীন হয়ে যাবো। আমরা তো এমনি তো পরাধীন। এখন আমরা কি স্বাধীন পাইছি না? সরকারটা আসলে আর্যরাই পরিচালনা করতেছে। তবে ভয়ঙ্কর পরিস্থিতি যেটা মানে সংবিধানটারই পরিবর্তন করে নিত তারা শাস্ত্র মতে। কারণ শাস্ত্র হইলো বিদেশিদের। আমাদের যে সংস্কৃতি আপনি দেখেন, রাজ্য ঢুকছে কত বছর হইব, বেশি জুড়ে গেলে 2,000 থেকে 2,500 বা 3,000 বছর আগে ঢুকছে। তার আগে তো আমরা পূর্বপুরুষ কোটি বছর আগে ভারতবর্ষ আমাদের বংশ পরাক্রমের জন্ম। তারা ওইখান থেকে আয়া এখানে তাদের ধর্ম কি করে প্রচার করলো? আমাদের দেশের ধর্ম প্রচার করে, আমরা অত্যাচার করে, যাতে বাচ্চা
কমজোরি করে তারা দেশটারে শাসক হয়ে গেল। তারা তখনকার দিনে দুইটাই শাসক, আজকের দিনও তারা শাসক। তাহলে দেশটা যদি তাদের অধীনে যেত, এই সংবিধানটা যদি ধ্বংস করে দিত, নিশ্চয়ই এরা সংখ্যাগরিষ্ঠ হইলে এটা ধ্বংস করে দিল। আর মোদিজি লুপ লালচ আবার দেখাইছে, এই পরিচালনা তো সম্পূর্ণ টাকা সাহায্য আছে। এই যে 5 কেজি চাল দেওয়া, মানুষের ভোট দেওয়া, টাকার ক্রাইসিস লাগাই দেওয়া, রাষ্ট্রে কিন্তু এখন ক্রাইসিস। সরকারটা ভালো কেউ চালাতে পারবো না, ভয়ঙ্কর বিপদ থেকে আমরা মুক্তি পাচ্ছি, ঠিক আছে। বিজেপি সরকার করলো রাষ্ট্র ভালো চালাইতে পারবো না, এবং বিরোধীরা করলো রাষ্ট্র খুব একটা ভালো চালাইতে পারবো আমরা মনে হয় না, আমরা বিশ্বাস করি না। কারণ সে কোটি কোটি টাকা দান দক্ষিণা করে রাষ্ট্রটাকে পাচার করে দিছে, অপব্যয় করছে টাকার মোদিজি। এবং লুটপাটটা, এই সবচেয়ে বেশি লুটপাট যদি করে থাকে ব্রিটিশ এর চেয়ে বেশি লুটপাট করছে মোদিজির আমলে। কয়েক লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এই রাষ্ট্রের, এই বিদেশি চালে। এই টাকাগুলি তাদের ফান্ডে গেছে। আপনি দেখেন হাজার হাজার কোটি টাকা রাম মন্দির নামে খরচা করছে, 3 লক্ষ মন্দির বানাইছে। তাহলে আমরা লেগে কি হলো? আমরা যে মূল ভারতীয়, মূল নিবাসী, মূল ভারতীয়, আমরা লেগে কি করছে? আমরা চাকরি বন্ধ, যারা চাকরি করছে তারা বিভিন্ন কায়দা কৌশলে তারা চাকরি থেকে বঞ্চিত করছে। সরকারি স্কুলগুলো বন্ধ করে দিছে, হসপিটাল গুলি শেষ করে দিছে। সবকিছু তো এই বিদেশিরা হাতে নিয়ে যেতে আসছিল। আজকে সোশ্যাল মিডিয়াকে আমরা ধন্যবাদ জানান দরকার, অনেকেই। এবং আরো কয়েকদিন বলতে পারেন তা নিয়ে আলোচনা হবে, যখন সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ বিজেপি দেবেন, প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী দেবেন, তখনও আলোচনা চলবে, তখনও এই বিষয়ে চর্চা হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি কিছু লাইনটা কেটে গিয়েছি, লাগোটা থেকে বলছিলাম জয়দীপ। হ্যাঁ বলুন। তো বলছিলাম শেষ পর্যায়ে যেখানে শেষ করেছে ইন্ডিয়া জোটের যেখানে বৈঠক হয়েছিল, সেখান থেকে দেখতে পাচ্ছিলাম যে সবাই পরিবেশন করেছিল। অ্যাকচুয়ালি উনাদের তো এখন হাতের মধ্যে বর্তমান সময় সরকার গঠনের মতো কোনো মানে কি বলবো পদ্ধতি নেই বা রাস্তা নেই। কেননা এর তার আগেই যে দুইটা দল রয়েছে, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, ওনারা আগে লিখিত দিয়ে রয়েছে বিজেপির সঙ্গে যে ওনারা মানে ইন্ডিয়ার সঙ্গে থাকবে, এবং অলরেডি রাষ্ট্রপতির কাছে ওনাদের পত্র পৌঁছে গিয়েছে। তারপরেও বলবো যে এখন পাল্টুরাম, আমরা সবাই জানি পাল্টুরাম আমাদের রাজ্যে একজন রয়েছে, যে নেতা রয়েছেন, তারপরে দল পাল্টায়। ওনার মধ্যেই রয়েছে নীতিশ কুমার, যিনি অনেকবার, কমসে কম 15 থেকে 20 বার দল পাল্টিয়ে গিয়েছেন, দল পাল্টিয়ে অভ্যস্ত। তো উনি কোন সময় কি করবে বোঝা যায় না। তবে বিজেপির সঙ্গে যদি যাই, দলটা যায়, সরকার করবে। আমিও চাই কেন্দ্রে মোদী মানে প্রধানমন্ত্রী থাকুক, কিন্তু মোদী শাসনকালের মধ্যে 240টা সিট নিয়ে কত মাস বা কত বছর বা কত মাস মোদী চালাতে পারবেন, ওটার মধ্যে একটা প্রশ্নের মধ্যে চিন্তা থেকে যায়। কেননা মোদীর মুখ্যমন্ত্রী সম্ভবত 3 টার্মের বা 2 টার্মের মুখ্যমন্ত্রী ছিলেন মানে গুজরাটে, এবং 2 বছর প্রধানমন্ত্রী রয়েছেন আমাদের ভারতবর্ষে। কোন সময় কিন্তু অ্যালায়েন্স সরকার নিয়ে কিন্তু উনি সরকার গঠনের মতো রাস্তাতে হাঁটেনি বা প্রয়োজন হয়নি, কিন্তু এবারে প্রয়োজন হয়েছে। দাদা সবচেয়ে ভালো লাগলো কালকে সন্ধ্যার সময় দেখে, যখন সন্ধ্যার সময় ফল ঘোষণার পরে যখন মানে কি বলবো বিজেপি সদর দপ্তর যেখানে প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন সম্বোধন করার জন্য, আমরা দেখে অভ্যস্ত হয়েছি গত 10 বছরে যে গেরুয়া মানে কি বলবো গেরুয়া কালারের মালা ওনার গলার মধ্যে পরিহিত অবস্থায় মোদীকে আমরা দেখতে পাচ্ছিলাম গত 10-14 থেকে টিল নাও। কিন্তু গতকালকে দেখলাম কি অমিত শাহ এবং কি বলবো ওনার পাশে ছিলেন সম্ভবত একজন মন্ত্রী, নামটা ভুলে গিয়েছে আমি, 2 জন ওনার মোদীর গলা যে মালা পরিয়েছিল, মালার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। মালার কালার কিন্তু গেরুয়া কালার ছিল না, মানে কি বলবো মানে হলুদ কালার ছিল না, কি কালার ছিল? পিঙ্ক কালার। সম্ভবত পিঙ্ক কালারের কোনো মালা ওনার গলার মধ্যে পরিয়েছিল অমিত শাহ মহোদয়। আবার সঙ্গে সঙ্গে এনডিএ সরকার টিললাম আজকে সন্ধ্যা অব্দি দেখছিলাম বিভিন্ন নিউজ চ্যানেলে এনডিএ যতজন বিজেপি মানে কি বলবো সর্বভারতীয় নেতা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, এখন অব্দি সবার মুখের মধ্যে কি এনডিএ সরকার যে কথাটা, এনডিএ শব্দটা কিন্তু গত 10 বছরে আমরা কিন্তু মানে মোদীর মুখে বা মোদীর কোন মন্ত্রীর মুখে দেখতে, এমনকি রাজ্য স্তরীয় কোন একটা মন্ত্রীর মুখে কিন্তু আমরা এনডিএ শব্দ দেখতে পাইনি, লক্ষ্য করি। সবাই কি বলতো মোদী সরকার, মোদী গ্যারান্টি, মোদী জামানা। যাই হোক, আমরা চাই যে আগামীতে কমসে কম 1 বছরের জন্য হলেও ইন্ডিয়ার যে জোট রয়েছে, ইন্ডিয়া জোটটা কমসে কম ক্ষমতায় আসুক। কেননা মোদী যে যা করেছে একচেটিয়া ভাবে যেভাবে জিএসটি করার ফলে কি হয়েছে, কি লাভ হয়েছে, যে নোটবন্দি করার পর শূন্য একচেটিয়া মানে কি বলবো একতান্ত্রিক ভাবে হিটলারের মতো শাসন করেছে। আমি চাই যে কমসে কম 1 বছরের জন্য হলেও যাতে উনি যাতে মানে কি বলবো অপোজিশনে বসুক, এবং অপোজিশনে বসে ফিল করুক যে অপোজিশনে বসে
কি মানে বসতে কিরকম লাগে। আর সবচেয়ে যাতে একটা কথা বলবো আমি, যে যোগী সরকার বলেছে যোগীর মানে কি উত্তরপ্রদেশের মধ্যে কিরকম ফলে সবাই জানে। তো যোগী মডেলের কিন্তু আমাদের ত্রিপুরাতে লক্ষ্য করেছি 23-এর পরে 18-র পরে বুলডোজার নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করেছে। কিন্তু এই যোগীর আমলে কি হয়েছে, নিষ্ফল জিরো, বিজেপি নিষ্ফল জিরো। যেরকম মহারাষ্ট্রের মধ্যে দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী বিজেপির ওই পদটা করেছেন। আমিও চাই এই যোগী মডেল, মোদির পরে কিন্তু যোগীকেই ভাবা হচ্ছিল ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসাবে, কিন্তু যোগী ঠিক এই সময়ের মধ্যে রাজ্যেও কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আপনাদের কাছে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরছি। আগামীকাল দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, আর সেই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামীকালের সেই বৈঠক রাজনৈতিক প্রেক্ষাপটেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দিল্লির বুকে, দেশের রাজধানীর বুকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের সেই বৈঠককে বলা যায় যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ত্রিপুরার প্রেক্ষাপটেও সেটা নজর অবশ্যই থাকবে। আর সেই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসবে? নিঃসন্দেহে কে মন্ত্রী হতে চলেছেন, কে মন্ত্রী পাবেন, এই বিষয়গুলো থাকবে। কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হবে সেই বিষয়ে থাকবে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ যখন এনডিএর বৈঠক হলো, প্রধানমন্ত্রী ঠিক হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করবেন খুব সম্ভবত 8 জুন। সেই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে, আগামীকালের সেই গুরুত্বপূর্ণ বৈঠকে বলা যায় কার্যত শিলমোহর পড়বে বিজেপি শিবিরে। সেই দিক থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের ফোনেই বলা যায় আগামীকালের সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে এবারের রেজাল্টটা আমার মনে হয় মোটামুটি জনগণের মঙ্গলের দিকে চলছে। কারণ মোদি যদি 400 পার করত, হয়তো উনি যা খুশি তাই করতেন। কারণ ওনার আমার মনে হয় প্রধানমন্ত্রী সম্বন্ধে কাজ করার অভিজ্ঞতাটা কম। 5 কেজি চাল আর ঘর দিলেই প্রধানমন্ত্রী হওয়া যায় না। এই ঘরের স্কিম আগেও ছিল, ইন্দিরা আবাস যোজনাটা এটা আগেও ছিল। হয়তো উনি নাম পরিবর্তন করেছেন। উনি আমার মনে হয় এবার আসলে অনেক কিছু পরিবর্তন করতেন। কারণ উনি প্ল্যানিং কমিশনের নাম পরিবর্তন করেছেন, যোজনা আয়োগ করেছেন, আর রাজ্যে এটার নাম প্ল্যানিং কমিশন রয়ে গেছে এখনো। কাজেই মোদি আমার মনে হয় ভারতবর্ষের যদি পুরাটা হিসাব করা হয় ভালো অভিজ্ঞ অর্থনৈতিক দিক দিয়ে, তাইলে মোদি কত হাজার কোটি টাকা ভারতবর্ষের ধ্বংস করেছে পরিচালনার অভাবে। অর্থাৎ কিভাবে কাজ করতে হবে এটা বুঝার অভাবে ভারতবর্ষের এই সর্বনাশ করেছেন। আমি আরো বলেছি যে একটা প্রধানমন্ত্রীর মুখে আছে যে একটা বেকারকে 4 বছরের জন্য চাকরি দেওয়া, ভাবতে লজ্জা হয়। এইসব গ্রুপগুলি কি করবে যে ভারতবর্ষকে আর্মিতে চাকরি করে তা আর্মির যে গোপন তথ্য সবকিছু লোকটা জেনে যাবে এবং শেষে পেটের দায়ে কি করবে দিশা থাকবে। এরকম প্রধানমন্ত্রী আমার মনে হয় এইবারের রেজাল্টটা ভালো হয়েছে। যা খুশি তা বিল পাস করাতে পারবে না নরেন্দ্র মোদী, অন্তত এটা ঠিক হয়েছে। এটাই আমার বলার। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। বলছিলাম ঝুঁকিপূর্ণ সরকার হবে আর ঝুঁকিপূর্ণ বৈঠক। আসলে এই যে এনডিএ যে সরকার হতে যাচ্ছে বিজেপি সরকার, এটার মধ্যে আমরা যা দেখলাম পাল্টিবাজি লোক খুব বেশি থাকে। কারণ আজকে এই দল, কালকে এই দল, পরশু এই দল, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শিখিয়েছে। উনি কিন্তু দেখলাম বিগত 10 বছরই দেখলাম যে উনি কোন এক রাজ্যে যখন সংখ্যাগরিষ্ঠতা হয়তো বেশি না পাইলো, ধরেন না টাই করে আইলো
যদি দরকার লাগে 30টা, সে জায়গা যদি 32টা করেও পাইতো, তাহলে ওই সরকারটাকে কিভাবে ভাঙবো সেই পরিকল্পনা নিয়ে কিন্তু তাহলে সরকারটা পরিচালনা করে। দেখা গেল যে হয়তো টাকা দিয়ে, পয়সা দিয়ে যেমন এই সরকারটাকে ভাঙাইতো, বিরোধী দলের থেকে ওই এমএল এমপি এইসব কিনে নিত না। আমরা যতটুকু দেখতাম পথ করে সরকারটা ভেঙে দিত। তো আমার মনে হয় আইনের কপালে এখন রামের কৃপায় মনে সেরকম ব্যবস্থাটা চলে আসছে। উনি যেরকম করেছে সেরকমই মনে হবে। একটা প্রবাদ আছে, পরের জন্য খাত করলে এই খাদন নিজে বলেই মরণ লাগে। উনি যেরকম অন্যদের প্রতি যা করেছিল বিগত 10 বছর, উনি কিন্তু এখন সেই খাদের মধ্যে পড়তে আছে। কারণ তাইনের দলের মধ্যে যে পাল্টিবাজি লোক আছে, পল্টুরাম যেদিকে বলে, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু, ওরা কিন্তু দল ভাঙানো, একবার এই দল যাবে, আরেকবার এই দলে যাবে, আরেকবার এই দলে যাবে, এই চলবে তাদের কাজ। তো তাদেরকে নিয়ে সরকার এখন গঠন করতে হবে। উনি কিন্তু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, যার জন্য তাদেরকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা করতে হবে। তো এখন তাদেরকে নিয়ে করতে গেলে তাদের দাবি দেওয়া সব পূরণ করতে হবে। তাদের দাবি দেওয়া যদি সঠিকভাবে না পূরণ করেন, হয়তো পল্টুরামের পাল্টির মতো চলে যাবে। যেমন ত্রিপুরাতেও চলছে, মাননীয় মহারাজ যেটা রাজার মাথা যেটা করতেছে, রাজার মাথাও দেখবেন দুদিন পরে ওই পল্টুরামের মতো এটা করবে, আমার দাবিটা এইভাবে না দিলে আমি এইভাবে করবো, আমার দাবিটা এইভাবে না দিলে। আসলে এগুলি প্রকারান্ত ভাবে এই বিজেপি গভর্নমেন্টই মানুষকে এগুলি শিখাইল। আমরা আগে কিন্তু অনেক আগে কিন্তু এরকম দেখি নেই। এখন যতদিন যাচ্ছে এই দল ভাঙানো জিনিসটা এই বিজেপি গভর্নমেন্ট থেকে আমরা বেশিরভাগ পাইলাম। এখন উনি কিভাবে সরকার চালান এটাই দেখার ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে, ভগবান শ্রী রামের কৃপায়, কারণ রাম মন্দির উনি করেছেন, রামের কৃপা করবে ওনাকে। রামের কৃপায় উনি যে কাজ করবেন সেই কাজগুলি যদি সঠিকভাবে না করেন, আমার মনে রাম অবুধ তাইনের প্রতি অসন্তুষ্ট হবে। কারণ তাইনি যত ধ্যান করতে, যতই কিছু করুক, এই ধ্যানে কিন্তু তাইনে সফল হইতে পারবে না। হ্যাঁ, তাইনের যা অবস্থা দেখলাম এবার নির্বাচনে, ওনার হার ভরাডুবি, রাম কিন্তু তাইনের কার্য পরিচালনাগুলি মানে সন্তুষ্ট না হয়েই এই ধরনের ঘটনা করলেন। এই ধরনের ঘটনাটি অ্যাকচুয়ালি ভগবানই করায়, কারণ আমরা ভগবান বিশেষ। নমস্কার, কে বলছেন? হ্যালো 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 আজ কিন্তু কয়েকটি বিষয় যখন আমরা তুলে ধরে রাজ্যের প্রেক্ষাপটেও কথাগুলো বলি, সেদিক থেকে রাজনৈতিক দলের ব্যক্তিত্বের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা একবার শুনি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমি বলবো, এবারে নির্বাচন সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে পেরিয়ে মোকাবেলা করে, আমি ইন্ডিয়া ব্লক বলছি না, আমি বলছি ভারতের জনগণ সংবিধান বাঁচানোর জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য যে ভূমিকা পালন করেছে, এটা আমাদের এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে বহু বছর লিখিত থাকবে, মানুষ মনে রাখবে, উজ্জ্বল থাকবে। তো আমি সেভাবেই দেখছি, এবং এটা সংবিধান রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই দেশের মানুষের এটা প্রথম ধাপ। আগামী দিন আরো বড় বিজয়ের জন্য দেশ অপেক্ষা করছে। অন্তত সগর্বে আত্মবিশ্বাসের সাথে কথা বলা যায়। শাসক প্রথম থেকে বলছিল 400 পার, কিন্তু দেখা গেছে 300 পার করতে পারেনি। তাইটাই বলছি আমি যে আপকি বার 400 পার, এবং বিজেপি একাই 370। বিজেপি সেই জায়গায় 270 পেল না। 400 পার স্লোগান তুলেছিল, 300 পার হতে পারল না। একটা শাসক দল সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহার করে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তারপরে হলো
মাসেল পাওয়ার, সাথে অগন্তি কালো টাকা, তারপরও তাদের এই রেজাল্ট এত বিশাল পরাজয়, নৈতিক পরাজয় তো বটেই, আমি বলবো সংখ্যাতত্ত্বের দিক থেকেও এটা বিজেপির বিশাল পরাজয় এবং দেশের জনগণের এবং গণতন্ত্রের বিশাল জয়। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে সারা দেশের এই যে স্রোত, সারা দেশে মানুষের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, তার প্রতিফলন আমরা এখানে ঘটাতে পারিনি, এটা রেজাল্টই বলে। তার কারণ এখানে গত 6 বছর ধরে চলা যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ গণতান্ত্রিক মানুষের উপরে, বিরোধী দলের উপরে, আমরা সমস্ত বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলেও সেরকম মানসিকতা বা সেরকম ভাবে এটাকে মোকাবেলা করতে পারেনি। এখানেও সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপির বিরুদ্ধে এবং অন্যদিকে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে। কাজে আগামী দিন আমাদের এই দুর্বলতা এগুলাকে খুঁজে বের করে, চিহ্নিত করে আমাদের লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এনডিএ বলছে তারা সরকার গঠন করতে চলছে, ইন্ডিয়া বলছে তারাও সরকার গঠন করছে, কে আগামী দিন সরকার গঠন করবে বলে মনে করছে? ইন্ডিয়া সেরকম ভাবে বলেছে এখনো আমি শুনিনি, তবে সংখ্যা যা এনডিএ করবে, এনডিএই করা উচিত, অর্থাৎ বিজেপি নেতৃত্বেই সরকার। কিন্তু এই সরকার গত 10 বছর নরেন্দ্র মোদী দেশের যে একটা একনায়তান্ত্রিক রাষ্ট্রনেতা হিসেবে যেরকম ভাবে চালিয়েছিল, যখন তখন যা খুশি রিজার্ভ ব্যাংকের গভর্নরকে বসিয়ে দাও, নির্বাচিত মুখ্যমন্ত্রীকে লকআপে ঢুকিয়ে দাও, সংসদ থেকে সাংসদদেরকে বের করে দিয়ে বিনা আলোচনায় আইন পাশ করে দাও, সংবিধান আমাদের যা তার কাঠামো এটা পারমিট না করলেও খুশি মতো আইন তৈরি করো, এটা আর হবে না। নরেন্দ্র মোদীর সে স্বাদের দিন চলে গেছে। কাজেই নরেন্দ্র মোদীকেও এখন গণতন্ত্রের পাঠ দিতে হবে। এটাই গণতন্ত্রের এবার নির্বাচনের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় কি বলে জয়। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য, তিনি তার মতন করে ব্যাখ্যা করলেও তিনি একটি জায়গায় কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই সময়ের মধ্যে যে সরকার তাই করা দরকার এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী থাকছেন বা হচ্ছেন তৃতীয়বারের মতন, সেটাও কোনো একটা বিষয়কে তিনি তার মতন করে ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করেছেন। সেদিক থেকে একটা ব্যাখ্যা থাকতে পারে, তিনি তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা আপনাদের কাছে পৌঁছে গেছে, হয়তো আপনারা সেদিক থেকে আপনাদের মতন করে বলবেন। আমরা কয়েকটি বিষয় যখন বারবার বলার চেষ্টা করি, কয়েকটি বিষয় যখন বারবার তুলে ধরার চেষ্টা করি, তখন মনে হবে যে এই সময়ের মধ্যে সবচেয়ে চর্চিত আলোচনার বিষয় হচ্ছে কেন্দ্রের সরকার। এই কারণে বলা, যারা বারবার অন্য একটি সরকারকে বারবার অস্বস্তিতে ফেলে দিয়েছে, যারা বা যিনি যে দলের সর্বাধিনায়ক বা যিনি যে দল পরিচালনা করেন, তারা বারবার একটি সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে, কখনো কখনো এই সরকারে থাকায় ওই সরকারে যাওয়া, এই দলে থাকা সেই দলে যাওয়া। তারা যখন সরকারে থাকে তারা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। নমস্কার, কি বলছেন? নিতে পারে। আবার কারোর দাবি এই সময়ের মধ্যে সেই যুক্তি দাঁড় করানো হয়েছে যে বিজেপি এককভাবে যে আসন পেয়েছে এবং তার সঙ্গে এনডিএ টিম হিসাবে যে আসন পেয়েছে, যে সংখ্যাকে দেখানো হয়েছে, তাতে নীতিশ কুমার কিংবা বলতে পারেন তার বাইরে থেকেও যারা অন্য দল পরিচালনার সর্বাধিনায়ক হিসেবে থাকতে চান, তারাও যদি মনে করে যে এনডিএ থেকে বেরিয়ে যাবেন, তাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিমে, জেপি নাড্ডার টিমে, অমিত শাহর টিমে কোনো ঝুঁকি থাকছে না। এক শিবির সে দাবিও করছে। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। কেন্দ্রের ঝুঁকিপূর্ণ সরকার, অবশ্যই ঝুঁকিপূর্ণ সরকার। এবার একটু টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন।
বা আপনি একটু দূর থেকে কথা বলুন, পরে রেকর্ড করা বক্তব্যটা শুনবেন। না না, বক্তব্য আমি যেটা বলছি, কেন্দ্রে ঝুঁকিপূর্ণ সরকার, এটা অবশ্যই এবার কেন্দ্রীয় প্রধানমন্ত্রী খুব ভালো করে বুঝতে পারবেন যে গত 10 বছর উনি যেভাবে চালিয়েছেন, যেভাবে জনগণের উপর অত্যাচার করেছেন, এবং খুব মঙ্গল হয়েছে ভারতবাসীর কাছে। কারণ উনি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠতায় 80 বা 400 পার হতো, তাহলে আমরা হয়তো হিন্দু রাষ্ট্র দেখতে পেতাম, আমরা হয়তো এক পোশাক, এক নীতি, এক আদর্শ দেখতে পেতাম। এখন উনি বুঝতে পারবেন যে দুজনকে নিয়েছেন, ওরা তো যাত্রী পাল্টানি দুদিন পর। এখন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল, এটা উনি বুঝতে পারবেন। আর সঙ্গে সঙ্গে সবকিছু করে নেবেন, এটা উনি বিল পাস করতে পারবেন না। আর সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এগুলিও করতে পারবেন না। এখন ওনাকে অনেক সংযুক্ত হয়ে চলতে হবে। এখন কংগ্রেসের একটা গোপনীয় খেলা চলছে। তবে আমার যত ইন্ডিয়া যুগ থেকে ভেঙে উনি নিয়ে আসতে পারবেন না, এটা মনে হয় সম্ভব হবে না। এখন তৃণমূলও মনে হয় না যাবে ওনার পক্ষে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার পক্ষে এবার চলা কঠিন। এবং ত্রিপুরা, সবচেয়ে বেশি ত্রিপুরা কিন্তু এবার একটা উলট পালট হবে, মানে মন্ত্রিসভার মধ্যেই। কারণ অলরেডি মানে এটা মানে কেন্দ্রীয় সরকারের মানে দপ্তরে মানে নেতৃত্বের কাছে এটা অনেকগুলি খবরও আছে। কারণ ত্রিপুরা যেভাবে চলছে, যেভাবে গণতন্ত্র হরণ করা হচ্ছে, সেগুলি কিন্তু এবার কিন্তু একটু জনগণ নাড়া দিয়ে উঠবে। কারণ যেহেতু শরিক দল, কারণ আজকে আছে ধরুন 6 মাস থাকবে ওরা। নীতিশ কুমারকে আমরা দেখেছি 6 মাস থাকবে, 6 মাস ভালো লাগছে না, আবার চলে যাবে আরেকটা দলের কাছে। হ্যাঁ, আবার ভালো লাগছে না, আবার এই হবে। কিন্তু ইন্ডিয়া যুগও কিন্তু খেলা খেলবে, এবার ইন্ডিয়া যুগও খেলা খেলবে। এবার নরেন্দ্র মোদী যেন প্রস্তুত থাকে যে গত 10 বছর আমার যখন যা মনে হয়েছে সংসদকে বের করে দিলাম, আমার যখন যা মনে হয়েছে 4 বছরের জন্য চাকরি আর্মিতে, এগুলি আর হবে না। ওই জিনিসগুলি উনি আর করতে পারবেন না। এখন শরিকদের উপর নির্ভর করে চলতে হবে। শরিকরা যদি বলে উঠো, বস্ত্র হবে। কারণ উনি আর 10 বছর যেভাবে চালিয়েছেন, যে বুড়োটা চালিয়েছেন, আমরা কখনো এরকম দেখিনি। ওই যত প্রধানমন্ত্রী হয়েছেন, মনমোহন সিংহ প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনি একটা গুণী অর্থনীতিবিদ ছিলেন, পিতাম্বরম ছিলেন। মানে ওই ইউপি 1, ইউপি 2 মানুষ খেয়ে বেঁচে ছিল, সেখানে সিপিএম ভুল করেছিল। আজকে সেই খসড়া দিতে হয়েছে, পশ্চিমবাংলা তৃণমূল এসছে, আর কেন্দ্রে বিজেপি সরকার এসছে। কারণ পারমাণবিক বিদ্যুৎ নিয়ে যেইটা সিপিএম ভুল কাজ করেছে, সিপিএম যখন বিরোধী আসনে থাকে তখন তারা মনে হয় যে তারা যে ভুল কাজটা করেছে। এটা যদি না করতো, তারা যদি বেরিয়ে না যেত, সোমনাথ চট্টোপাধ্যায়কে যদি তারা উত্তেজিত না করতো বেরোবার জন্য, তাহলে কিন্তু কেন্দ্র বিজেপি আসে না, পশ্চিমবাংলাও তৃণমূল আসে না, আবার ইউপি 3 হতো। এটা ভুল কাজ করেছে বামপন্থের শরিকরা। আজকে তারা মনে মনে বাইরে বলছে তারা যে কি ভুল কাজটা করেছে, সেটারই খেসারত দিতে হয়েছে। 2004 সাল থেকে 2009 সাল, তারপরে 9 সাল থেকে 14 সালে মোদীজি এসছে। কারণ এই পারমাণবিক বিদ্যুৎ নিয়ে তারা কিন্তু, পারমাণবিক বিদ্যুৎ তো হলো না, তার নিয়ে তারা কিন্তু দল থেকে বেরিয়ে গেলেন। এখন তারা বুঝতে পারছেন যে তারা কি ক্ষতিটা করেছেন। এইবার নরেন্দ্র মোদী বুঝতে পারবেন যে দুজন শরিককে নিয়ে ঘর করছেন, এই শরিকরা কতদিন থেকে, সেটাও বুঝতে পারবেন। আর আপনি যেটা বললেন যে দিল্লিতে তলব করেছে, হ্যাঁ, কারণ এখানে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের অনেক খবর দিল্লির কাছে আছে। এই রাজ্যের মন্ত্রীরা কি করছে, বিধায়করা কি করছে, এইগুলি কিন্তু খবর আমরা আগেও যেত, এখনো যায়। সেখানে অনেক দেখবেন, অনেক দপ্তরের পরিবর্তন ঘটে যাবে, আর অনেক দপ্তরের মন্ত্রীরা দপ্তরের ঘটনা
বেরিয়ে যাবে অনেক কিছু। কারণ মুখ্যমন্ত্রী এটা জবাবদিহি করতে হবে। আর তিনটা সিট যে জিতেছে, এটা আমরা মনে করি না আমাদের ত্রিপুরা রাজ্যের সকলের আনন্দ। এটা ছাপ্পা ভোটে দিতেছে, এটা মধ্যে কোনো আনন্দ বলতে কিছু নেই, এটা আনন্দ নেই। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন। কেন্দ্রে ঝুঁকিপূর্ণ সরকার, ঝুঁকিপূর্ণ তো থাকবে, কারণ এবার 400 পার জুটেনি, 372 একা 370 একা আর অন্যরা মিলে 400 পার। তো 13 দিনের সরকার দেখছি, 13 মাসের সরকারও দেখছি আমাদের অটলজি ওনার প্রিয়তে। তো এখন মোদিজির পালা, আমরা দেখবো খেলা। 10 বছর একক পেন কাটাইছে, যা খুশি তা করছে। আর এখন জোর এদিকের থেকে যদি এদিকে জায়গা দিল্লি টেনে শেষ। তো মনে করতো না 47 জনের এক লোকে পরিষ্কার, বিরোধী দলের 47 জনের অনেক পরিষ্কার করবো নি এক লোকে জানি, মনে হয় আর এটা আটানে কুলাইতো না। যাক, জয়রামের কৃপায় হর হর মোদি, ঘর ঘর মোদি। লজ্জা নেই লোকটার। যদি লজ্জা থাকতো তাহলে এই পদটা আবার আঁকড়াইতে চেষ্টা করলো, নইলে তাই যারা আছে অন্যরা তারা ছেড়া দিল হইলে, আর অন্য কারো প্রধানমন্ত্রী হইলে তেমনি তো লজ্জা নাই। চেয়ার ছাড়ান যাবো নাকি? চেয়ার ছাড়লে আমি বিদেশ কেমনে করবো? আর আমার ধনী শুনবো থেকে জানা যায় তাই না, স্মরণের লেগে যে কিনছে গাড়ি বাড়ি অবস্থা, চেয়ারটা ছেড়ে দিলে তো তাই রেডি থাকতো না, এলাকা তাই না চেয়ার থাকতো না। তবে 2 জন লোক আছে, নীতিশ বাবু, পল্টুরাম আর টিডিপির যে আছে, তারা 2 জন কোন সময় পাল্টি মারে ঠিক নাই। বুঝছে, অটল বিহারী বাজপেয়ীর মতো যদি ওই আবার 13 দিনের পরে জায়গা, আমরা যে গুটি উড়াইতাম, গুটি সুতা কাটা দিলে এটা যাইতো গা, তাই না এরকম হয়, কেটা বুঝবো। যাক, যাই বললাম আর কি। অবশ্যই আমরা সেদিক থেকে বলি, জানি না অন্ধভক্তরা মানবেন কি মানবেন না সেটা তাদের বিষয়, কিন্তু ভারতীয় রাজনীতিতে যারা অতীত বর্তমান ভালো জানেন, ভবিষ্যতের কল্পনা করেন, ভবিষ্যৎ নিয়ে সুচিন্তিত মতামত গ্রহণ করার চেষ্টা করেন, সেদিক থেকে তারাই বলছেন কেন্দ্রে কোট অ্যান্ড কোট ঝুঁকিপূর্ণ সরকার। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।